অভয়ার দেহ ছিনতাই করে তড়িঘড়ি দাহ করার অভিযোগ। নতুন এফআইআর দায়েরের পরই গ্রেফতার নির্মল। ওড়িশা থেকে গ্রেফতার পানিয়াটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। ঘটনায় কি ভূমিকা ছিল নির্মল ঘোষ সহ ৩ জন অভিযুক্তের, খতিয়ে দেখছে পুলিশ। অভয়াকাণ্ডে পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ভূমিকা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠছিল। অবশেষে অভয়ার বাবার দায়ের করা নতুন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হলেন নির্মল ঘোষ। ওড়িশার বালাসোরের শিমুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ এবং প্রশাসনকে সাধুবাদ জানাই। নির্মল ঘোষ, আমি একটু দুঃখিত, এতদিন খুলেআম ঘুরে বেড়াচ্ছিল কেন। 2024-এর 9 অগস্ট আরজিকর থেকে অভয়ার বাড়ি হয়ে পানিহাটি শ্মশান। কি ঘটেছিল এই পথে? সোমবার অভয়ার বাবা শেখর দেবনাথ দায়ের করা অভিযোগপত্র অনুযায়ী আরজিকরে ময়নাতদন্তের পর অভয়ার মৃতদেহ নিয়ে গ্রিন করিডোর করে বাড়ির দিকে রওনা দেন পানিহাটির 17 নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর সোমনাথ দে। ঘড়িতে তখন সন্ধে 7টা। অভয়ার বাবার দাবি, পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি সহ অন্যরা তাঁর বাড়িতে জোর করে ঢোকেন। দ্রুত শ্মশানে গিয়ে মৃতদেহ দাহ করার জন্য হুমকি দেন। এমনকি সৎকারের আগে সামাজিক আচার অনুষ্ঠানের সুযোগ না দিয়ে জোর করে মৃতদেহ পানিহাটি শ্মশানে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ অভয়ার বাবার। আমি সোমনাথ বাবা তো তার ডেথ সার্টিফিকেট আমার হাতেই দিল তো। আরে একসঙ্গে এসছে গাড়ি, ছোট ওদের গাড়ি আলাদা, আমাদের তো সরকারি গাড়ি। হো হাঁ করে পালিয়েছি, হুটার মেরে ছোট গাড়ি। ইতিমধ্যে আমরা রয়েছি পানিহাটি একটি আবাসনের 202 নম্বর ফ্ল্যাট। এখানেই এই সোমনাথ দে থাকতেন, কিন্তু যারা প্রতিবেশী রয়েছে তারা জানাচ্ছেন গত 1 মাস ধরে তার কোনো দেখা নেই। দেখানোর চেষ্টা করব, এই যে ফ্ল্যাট তার বাইরে তালা ঝুলছে, সোমনাথ দে নেই। আরেকজন লোককে গ্রেপ্তার করা উচিত, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আর্জি জানাবো। সেটা হচ্ছে সোমনাথ বলে যে ভদ্রলোক ছিলেন, তিনি আমার সামনে আজকে অভয়ার মাকে, বাবাকে কিভাবে তাদেরকে আমাদের সাথে কথা না বলতে দেওয়া এবং তাদেরকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া, কোনো প্রশ্ন না করতে দেওয়া এবং তাকে সম্পূর্ণভাবে কর্ডন অফ করে দেওয়া। এই পুরো যদি নির্মল ঘোষ যদি এর মধ্যে থাকেন, তাহলে তার অ্যাসিস্ট্যান্ট হচ্ছেন এই সোমনাথ বাবু। খর্দা থানায় দায়ের করা অভিযোগপত্রে অভয়ার বাবা শেখর দেবনাথ লিখেছেন, আগে থেকে 2টি মৃতদেহ শ্মশানে থাকলেও জোর করে আগে অভয়ার শেষকৃত্য সেরে ফেলা হয়। সন্তানহারা মা বাবার সন্দেহ প্রমাণ লোপাট করে অপরাধী বা অপরাধীদের আড়াল করাই ছিল উদ্দেশ্য। নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি আমাদের সঙ্গে প্রতারণা করে আমার মেয়েটাকে পুড়িয়ে দিল এবং ডেড বডি যখন চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো, একটা শব্দহারা বাবা মা তার সামনে গিয়ে নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছে, ওয়েল ডান বয়, ওয়েল ডান। আপনার যেহেতু এফআইআর নাম রয়েছে, আপনি তদন্তে সহযোগিতা করবেন, তাই তো? অবশ্যই করবো, এর আগেও করেছি, বারবার করেছি। এর আগে সিবিআই গেছি, শিয়ালদা কোর্টে ট্রায়াল হয়েছে গেছি, এটা করবো না। পুলিশের তরফ থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হয়েছে কোনো? বোধহয় করতে পারেননি, আমি করে নেবো। ওই জন্য আমি ফিরে আমি পার্সোনালি যোগাযোগ করে নেবো। অনেকেরই প্রশ্ন, তড়িঘড়ি কেন অভয়ার দেহ দাহ করে দেওয়া হলো? তবে কি দ্বিতীয়বার ময়নাতদন্তের সুযোগটাই রাখা হলো না? যে কোনো ঘটনা সেটা যদি অপঘাতে মৃত্যু হয়, আনন্যাচারাল ডেথ হয়, সেটা সবকিছু ভালো করে দেখি, তারপরে পোস্টমর্টম কমপ্লিট হয়। দরকার হলে দ্বিতীয়বার পোস্টমর্টম করা হয়। আবার কখনো কখনো তারপরে দ্বিতীয়বার, তৃতীয়বার, যতবার দরকার হয় পোস্টমর্টম করে, যতক্ষণ না স্যাটিসফাইড হচ্ছে ততক্ষণ হয় না, তো মৃতদেহ দাহ করা যায় না। এবং মৃতদেহ দাহ করতে গেলে আত্মীয় স্বজনের সই লাগে। আত্মীয় স্বজন সই করেছিল এখানেতে, তাও তো জানি না। এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন ছিল না। পালাবদলের পরেই নতুন করে খুলেছে আরজিকর ফাইলস। নজরে আইপিএস, নজরে 3 নেতাও। নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। সিপি ব্যারাকপুর হেয়ার
এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস এন্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরদিনই খড়দা থানায় 3 মূর্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভয়ার বাবা। এফআইআর হওয়ার 72 ঘন্টার মধ্যেই গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। নির্মল ঘোষকে আমি কোনো অবস্থায় সমর্থন করব না। নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন 100% শাস্তি হবে। নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন সিবিআই এতদিন অ্যারেস্ট করেনি কেন? রাজনৈতিক ন্যারেটিভকে এস্টাবলিশ করার জন্য পুলিশকে ব্যবহার করা হচ্ছে। গত 13ই জুলাই লটারি সংক্রান্ত মামলায় নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্করকে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় অভিযুক্ত নির্মল নিজেও। অভয়ার দেহ ছিনতাই করে তড়িঘড়ি দাহ করার অভিযোগে গ্রেফতার করা হলো নির্মল ঘোষকে। তার গ্রেফতারির খবর ছড়াতেই পানিহাটিতে উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। চলে মিষ্টি মুখ। নিউজ 18 বাংলা। অভয়ার দেহ তড়িঘড়ি দাহ করার ফল কি হয়েছে? তৎকালীন কলকাতা পুলিশ যে তথ্য প্রমাণ ভিসেরা ফরেন্সিক এভিডেন্স সংগ্রহ করেছিল, এই তদন্তে সেটাই একমাত্র ভরসা। অপরাধে 24 ঘন্টার মধ্যে দেহ দাহ হয়ে যাওয়ায় দ্বিতীয়বার ময়নাতদন্তের কোনো সুযোগই আর ছিল না। কেন্দ্রীয় এজেন্সির নতুন করে তথ্য প্রমাণ সংগ্রহের সুযোগও ছিল না। সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় ওই অপরাধের আরও এক জীবন্ত প্রমাণ, কারণ ঘটনাস্থলে তার উপস্থিতির প্রমাণ রয়েছে। সঞ্জয় সন্দেহভাজন, সঞ্জয় অভিযুক্ত, সাজাপ্রাপ্ত, আবার সঞ্জয় নিজেও এক প্রমাণ। সঞ্জয়ের ফাঁসি হয়ে গেলে সেই প্রমাণও মুছে যেত। সুপ্রিম কোর্টের নিয়ম আছে, সুপ্রিম কোর্টের রুলিং আছে, কোনো ধর্ষণের মতো অপরাধ ঘটলে সেখানে নির্যাতিতার বয়ানই হচ্ছে প্রাথমিক প্রমাণ। সেটা ধরেই পুলিশকে এগোতে হয়। যেখানে অভয়া মারা গেছেন বা যেখানে নির্যাতিতা মারা যান সেখানে তার দেহটা হয়ে যায় প্রমাণ। এবার সেই দেহটা এই অভয়ার মতো নারকীয় হত্যাকাণ্ডের ক্ষেত্রে দেহটা ছিল সবচেয়ে বড় প্রমাণ। 24 ঘন্টা, অপরাধ ঘটার 24 ঘন্টা কাটার আগেই সে দেহটা দাহ হয়ে গেল। আমরা বলতে পারি প্রমাণ মুছে দেওয়া হলো কিনা সেটা এখন তদন্ত সাপেক্ষ, এটা নির্মল ঘোষকে জেরা করে তদন্তকারীরা জানতে পারবেন, কিন্তু প্রমাণটা মুছে গেল। তাহলে কি রয়ে গেল? অভয়ার দেহ থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, ঘটনাস্থল থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেটা রয়ে গেল। তারপর এজেন্সির হাত বদল হয়েছে, কলকাতা পুলিশ থেকে সিবিআই এর কাছে গেছে মামলা, কিন্তু সিবিআই নতুন করে নমুনা সংগ্রহ করতে পারেনি। এই যে তড়িঘড়ি একটা ময়নাতদন্ত করা হচ্ছে, সেই ময়নাতদন্ত কতটা নিখুঁত হয়েছে সেটা কিন্তু একটা প্রশ্নের চিহ্ন থেকে যায় তাতে। এবং ময়নাতদন্তের ভূমিকা একটা ক্রিমিনাল ট্রায়ালে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ময়নাতদন্ততেই বোঝা যায় কজ অফ ডেথ। আততায়ীকেও প্রকৃতভাবে চিহ্নিতকরণের জন্য অত্যন্ত গুরুত্ব দিয়ে ময়নাতদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেটা এক্ষেত্রে একটা অভিযোগ ছিল বলে আমরা শুনেছি যে ময়নাতদন্ত সঠিক হয়নি বা ময়নাতদন্ত অত্যন্ত তড়িঘড়ি হয়েছে। দ্বিতীয়বার ময়নাতদন্ত করার সুযোগ পাওয়ার আগেই দেহ দাহ হয়ে যায়। ময়নাতদন্ত যদি প্রকৃত না হয় তাহলে অবশ্যই কিন্তু সেখানে একটা সন্দেহ থেকে যায়। এরকম একটা জঘন্যতম অপরাধ যার একটা স্পর্শকাতর বিষয় আছে, সেখানে দেহটা তড়িঘড়ি দাহ করা হলো কেন সে নিয়ে আন্দোলনরত ডাক্তাররা প্রথম দিন থেকে প্রশ্ন তুলছিলেন। এবার সিবিআই যে তদন্ত করেছে তাতে সিবিআই নতুন কিছু এভিডেন্স জোগাড় করতে পারেনি, অন্তত ভিসেরা এবং অন্যান্য এভিডেন্স যেগুলো থাকে সেগুলো জোগাড় করতে পারেনি। যা কলকাতা পুলিশের তদন্তকারী দল প্রাথমিকভাবে জোগাড় করেছিল তার উপরেই তদন্ত করতে হয়েছে। কলকাতা পুলিশ যাকে চিনিয়ে দিয়েছিল অপরাধী হিসেবে, সেই সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কোনো অপরাধীকে পায়নি, কারণ অন্য কোনো এভিডেন্সও সিবিআই পায়নি। আর নির্মল ঘোষকে তদন্তকারীরা জিজ্ঞেস করতে পারেন তার এত তাড়া কিসের ছিল, তাকে কেন এত তড়িঘড়ি এত জোর করে অভয়ার দেহটাকে পুড়িয়ে দিতে হলো, বা বলা যায় এভিডেন্সগুলো এইভাবে নষ্ট হয়ে গেল। এভিডেন্সগুলো দ্বিতীয়বার খুঁজে দেখার, দ্বিতীয়বার ময়নাতদন্ত করার আর সুযোগ রইল না। যদি কেউ প্রমাণ লোপাট করে সেখানে আমাদের বিএনএস এর স্পেসিফিক সেকশন 238 সাবসেকশন রয়েছে, যেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে ডিস্ট্রাকশন বা এগুলো করলে আমাদের কেস হবে। এবং ওনাদের এভিডেন্স যদি আদারওয়াইজ অন্য রেলিভেন্ট এভিডেন্স বা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা অন্য পার্টের এভিডেন্স স্ট্রং থাকে তাহলে ডিস্ট্রয় করে দিলেই যে কিছু থাকবে না এটা নয়। এভিডেন্স অনেক রকম ভাবে আসতে পারে। ভিসেরা সংগ্রহ যেটা দেহ থেকে করা হয়েছিল
সেটার ক্ষেত্রে কিছু ফাঁক ছিল, কারণ ক্রাইম সিনে প্রচুর মানুষকে দেখা গিয়েছিল, যাই নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে সংবাদ মাধ্যমের একটা তর্ক বিতর্কর পরিস্থিতি হয়েছিল। কিন্তু যে ঘরে অপরাধটা ঘটেছিল নমুনা সংগ্রহের সময় সে ঘরে প্রচুর মানুষের উপস্থিতি দেখা গিয়েছিল, একেবারে ভিড় গিজগিজ করছিল। তাই বহুভাবে প্রমাণ নষ্টের অভিযোগ এখানে আশঙ্কা অন্তত তোলা যেতে পারে। অভিযোগ যদি তোলা নাও যায় এবং প্রমাণ যদি দ্বিতীয়বার সংগ্রহের অবকাশ না থাকে, তাহলে প্রাথমিক প্রমাণের ভিত্তিতে বা কলকাতা পুলিশের প্রমাণের ভিত্তিতে যাকে অপরাধী চিহ্নিত করা হয়েছে তার বাইরে আরেকজনকে চিহ্নিত করার সুযোগ খুব কমে যায় সিবিআইয়ের কাছে, মানে তদন্তটা সীমাবদ্ধ হয়ে যায়। যে কোনো ঘটনা সেটা যদি অপঘাতে মৃত্যু হয়, আনন্যাচারাল ডেথ হয়, সেটা সবকিছু ভালো করে দেখেই তারপরে পোস্টমর্টম কমপ্লিট হয়। দরকার হলে দ্বিতীয়বার পোস্টমর্টম করা হয়। আবার কখনো কখনো তারপরে দ্বিতীয়বার তৃতীয়বার যতবার দরকার হয় পোস্টমর্টম করে, যতক্ষণ না স্যাটিসফাইড হচ্ছে ততক্ষণ হয় না, তো মৃতদেহ দাহ করা যায় না। এবং মৃতদেহ দাহ করতে গেলে আত্মীয় স্বজনের সই লাগে। দ্বিতীয়বার পোস্টমর্টম করলে আরো কিছু দেখা যেতে হয়। পোস্টমর্টম করতে যত সময় লাগবে সময় দিতে হবে। সেক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে তদন্তটাকে সীমাবদ্ধ করেছিল কিনা, না তদন্তটা ঘটনাচক্রে সীমাবদ্ধ হয়ে গেছিল, সেটাও তদন্ত সাপেক্ষ। কিন্তু ঘটনা হচ্ছে সবকিছুর একটা ট্রেল থাকে, সবকিছুর একটা লেজ থাকে। নির্মল ঘোষ যিনি দেহটা তড়িঘড়ি তদন্ত সৎকার করিয়েছিলেন, তিনি নিজে একজন প্রমাণ। তিনি বলতে পারবেন তিনি কোথা থেকে নির্দেশ পেয়েছিলেন বা তিনি নিজেই উদ্যোগ নিয়ে করেছিলেন কিনা। এবার এনআরএস নার্সের রহস্য মৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের। ময়নাতদন্তের মৃত্যুর কারণ স্পষ্ট হবে। মৃতের সঙ্গে ডিউটিতে থাকা 4 নার্সকে ইতিমধ্যেই তলব করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য 4 নার্সকে এন্টালি থানায় তলব। কি একজন নার্স উনি মোশনলেস অবস্থায় পাওয়া গেছেন। ইমিডিয়েটলি আমাদের টিম ওখানে গিয়েছিল। এখানে আজকে এনআরএস হসপিটালে এলো। উই টক টু দি ডক্টরস এন্ড ডক্টরস ডিক্লেয়ার হার ডেড। শি ওয়াজ আ নার্স অফ দি গাইনি ওয়ার্ড। এই ঘটনা রাত্রি 10:30টার দিকে জানা গেছে। তো ইমিডিয়েটলি যা যা স্টেপস আছে, আমাদের সিন অফ ক্রাইম আছে, সেটা সিল করে দেওয়া হয়েছে এবং আর এখন পোস্টমর্টম করা হবে এবং বাকি যা ইনভেস্টিগেশন আছে অলরেডি আমাদের রেডি হোমোসাইড স্কোয়াড যারা আছে ওরা অলরেডি টেক আপ করে দিয়েছে। 3টে সিন অফ ক্রাইম আছে এবং যা ট্রলিতে ছিল পরে, যেমন আফটার মোশনলেস অবস্থায় যেখানে উনি ছিলেন, ট্রলিকে সিজ করা হয়েছে, স্ট্রেচারকে সিজ করা হয়েছে এবং 3টে সিন অফ ক্রাইমকে সিল করা হয়েছে। সিসিটিভি অলরেডি আমাদের অফিসার্স খতিয়ে দেখছে। ওনার হাজব্যান্ড অলরেডি আমাদের অফিসার্স ওনার হাজব্যান্ড সাথে কথা বলছেন। ওনার দমদমে বাড়ি, উনি এসছেন, ওনার সাথে আমাদের অফিসার অলরেডি কথা বলছে। প্রশাসন এবং পুলিশের যে তদন্ত চলবে, অনুসন্ধান চলবে, নীলরতন সরকার হাসপাতাল এবং স্বাস্থ্য দপ্তর প্যারালাল স্বাধীন তদন্ত শুরু করেছে। এই এখন থেকে শুরু হয়ে গেছে। কমিটি গঠন করা হয়ে গেছে। এই কমিটির অধ্যক্ষতা করবেন নীলরতন সরকারের ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান। কমিটিতে থাকবেন প্রিন্সিপাল মহাশয়, এমএসবিপি মহাশয়, আমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্ট মহাশয়া, সাইকিয়াট্রির বিভাগীয় প্রধান, আমাদের সাফাই কর্মচারীদের বিভাগীয় প্রধান, আমাদের সুরক্ষা কর্মচারীদের বিভাগীয় প্রধান। খুব ওয়েল ব্যালেন্স কমিটি তৈরি করা হয়েছে। আমাদের ইন্টারনাল এনকোয়ারি, আভ্যন্তরীণ তদন্ত, যা রিপোর্ট 7টি ওয়ার্কিং দিনের মধ্যে করে স্বাস্থ্য দপ্তরে ডাইরেক্টর মেডিকেল এডুকেশনকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নাইট ডিউটি ছিল, হ্যাঁ। তারপরে 11:30-12টার দিকে খবর আসে, যখন জামাই যে তাকে বিয়ে দেওয়া হয়েছিল সে বলছে নেই। আমরা কথা বুঝতে পারছি না, হ্যাঁ, যাতে কিভাবে মরলো সেটা একটু চেষ্টা করে দেখবেন। হ্যাঁ, একটু চেষ্টা করে দেখবেন কিরকম করলে হবে, কি করবে আমরা তো জানি না। সঠিক তদন্ত চাই। হ্যাঁ, আগে ছিল মুর্শিদাবাদে, তারপরে কলকাতায় নীলরতনে আর্জি করে পড়েছিল। আমি চাইছি যাতে সুস্থ বিচার হয়। সুরেন্দ্রবাবু পূর্ব জেলার মুখ্যমন্ত্রী, এটা যাতে সুস্থ বিচার হয় আমি চাইছি। সঠিক তদন্ত হোক, যেন সঠিকভাবে তদন্ত হয় এবং সুনিশ্চিত বিচার হয়, এটাই আমরা চাই। আমরা তো অ্যাক্সিডেন্ট বলে মনে করছি, ওর জন্য সুবিচার চাই, নিখুঁতভাবে যেন তদন্ত হয়ে তার চায়।
আবাসে ফিরবে স্বাস্থ্য? আসুন আপনাদেরকে জানাই কিভাবে স্বাস্থ্যে গেম চেঞ্জার আসতে চলেছে। ধরুন ছবি দেখাই আপনাদের, এইরকম একটা জায়গা যেখানে আমরা দেখতে পাচ্ছি চাঙড় খসে পড়েছে, জল গড়ায় ঘরে, ড্যাম পড়া দেওয়াল, নোংরা আবর্জনায় ভর্তি জরাজীর্ণ একটা থাকার জায়গা থেকে যদি সেটা চেঞ্জ হয়ে যায়, যদি হয় এরকম ঝাঁ চকচকে বসবাসযোগ্য একটা জায়গা যেখানে একজন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী তিনি গিয়ে অন্ততপক্ষে দিনের সমস্ত কাজের শেষে, চাপের শেষে রিল্যাক্স করতে পারবেন। হ্যাঁ, গ্রামাঞ্চলে সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যখন প্রসূতি বা মুমূর্ষ রোগী আসেন তখন তো 1 সেকেন্ডও মূল্যবান, কিন্তু দেখুন এই জরুরি মুহূর্তে দূরের ভাড়া বাড়ি থেকে চিকিৎসক নার্সদের অনেককেই আসতে হচ্ছে অতিরিক্ত সময় নষ্ট করে, আর তার চড়া মাসুল কাদের দিতে হচ্ছে? সাধারণ মানুষকে। কারণ এই তো জরাজীর্ণ কোয়ার্টার, ছাঁচুইয়ে পড়া বৃষ্টির জল, সাপের উপদ্রব, নানা সমস্যা, আর সেই কারণেই সরকারি আবাসন ছেড়ে দূরে থাকতে বাধ্য হন স্বাস্থ্যকর্মীরা। এই সমস্যা দূর করতেই বড় উদ্যোগ নিচ্ছে রাজ্য। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রত্যন্ত এলাকাতেই নিরাপদযোগ্য, বাসযোগ্য সরকারি আবাসনে থাকার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর ভাবনা অনুযায়ী এবার গ্রাম বাংলার স্বাস্থ্যকর্মীদের আবাসন সমস্যার স্থায়ী সমাধান হতে চলেছে। প্রান্তিক গ্রামীণ বাংলায় লোকজন থাকে না, পরিষেবা দিতে পারে না, কেন ডাক্তাররা থাকতে পারে না। 21-22 বছরের ছেলে একটা প্রত্যন্ত গ্রামে প্রান্তিক জায়গায় তার জীবনটা কি হতে পারে? সেখানে অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না, তার থাকার জায়গা অবধি নেই, একটা কোয়ার্টার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের 341টা ব্লকে প্রত্যেকটি নার্সিং স্টাফ, প্রত্যেকটি ডাক্তার, প্রত্যেকটি ফার্মাসিস্ট, স্বাস্থ্যকর্মীর জন্য ফ্ল্যাট দিতে। সেইটা বলেছেন বাংলো টাইপের করতে, 1 তলা, 2 বেডরুম উইথ BHK বলেছেন একদম। এটাও বলেছেন যেন এয়ার কন্ডিশন থাকেন। আমরা ওয়ার্কআউট করছি প্ল্যান। ভিত শক্ত না হলে কোনো ব্যবস্থাই দীর্ঘস্থায়ী হতে পারে না। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও তাই গোড়াতেই জোর দিচ্ছে রাজ্য, যাতে প্রত্যন্ত গ্রামে গিয়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা তাদের থাকতে অসুবিধা না হয়। তাই তাদের থাকার সুবন্দোবস্ত করতে চায় সরকার। তবে বর্তমানে গ্রামীণ হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রের সরকারি কোয়ার্টারগুলোর কি অবস্থা আসুন দেখাই আপনাদের। আরামবাগ দিয়ে শুরু করি, দক্ষিণ নারায়ণপুর। সেখানে গ্রামীণ হাসপাতাল, ডাক্তার, নার্স, স্টাফ কোয়ার্টারে বেহাল অবস্থা। থাকার অযোগ্য সরকারি এই কোয়ার্টারগুলো আগাছা ভর্তি, গাছের ডালপালা কোয়ার্টারের ছাদ থেকে জানলা দিয়ে ভেতরে ঢুকে গেছে, জানলায় উই ধরেছে, লোহার গ্রিলে মরচে ধরেছে, দেওয়াল খসে পড়ছে, এর উপর আবার সাপ, পোকামাকড়, মশার উপদ্রব। ফলে নার্স থেকে চিকিৎসক কেউই থাকেন না সরকারি কোয়ার্টারে। তারা চাইছেন বেহাল কোয়ার্টারগুলির হাল ফিরুক। দেখছেন তো সব ঝরে ঝরে পড়ে আছে, সব ক্যাঁচা বালিশ সব ভিজে যাচ্ছে। আমার কি কষ্ট করে রাত্রে থাকি, মশা দুনিয়া, শিয়াল, সাপ এসব বেরোয় এখান থেকে। ছেলে মেয়ে বউকে নিয়ে থাকা খুব কষ্ট। এখানে নার্সরা তো কেউ থাকে না? না না, এখানে কেউ, আমরা ছাড়া কেউ থাকে। নার্স ডাক্তারদের থাকার কোয়ার্টার নার্সদের কেউ থাকতে পারে না, কিছু বন জঙ্গল হয়ে ভর্তি হয়ে আছে। মশা সাপের উৎপাত প্রচুর এখানে। হ্যাঁ, নতুন করে যদি বিল্ডিং হয় আরো ভালো হবে, স্টাফেরাও থাকতে পাবে, পরিষেবা ভালো পাবে। আরামবাগের দক্ষিণ নারায়ণপুর গ্রামীণ হাসপাতাল ছবিটা দেখালেই বোঝা যাবে কি অবস্থা। প্রত্যেকটি বিল্ডিং এর দেওয়ালে দেওয়ালে, ছাদে পুরো আগাছায় ভর্তি হয়ে গেছে। কোয়ার্টারের কি অবস্থা সেটা একবার দেখবো। এই যে জানালায় কিন্তু উই, পুরো জানালা জুড়ে কিন্তু উই ধরে গেছে। থাকা বসবাসের এই মুহূর্তে কিন্তু একেবারে অযোগ্য এই কোয়ার্টার। এই হচ্ছে কোয়ার্টারের হাল। এবং পরপর যে দেওয়ালের চাঙড় কিন্তু পরপর খসে পড়ছে, এবং পরপর যে 8টি কোয়ার্টার বর্তমানে কিন্তু বসবাসের একেবারে অযোগ্য হয়ে গেছে।